আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। দেন আমরা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা। আমাদের সাথে যুক্ত আছে মনে হয় মাত্র 11 জন না ভাই? আমাদের কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি? তাহলে আমি চলে যাই আলোচনায়। ওনাদের কমেন্টের জন্য অপেক্ষা না করি। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্ব। ওকে? তো চলেন আমি প্রিপোজিশন নিয়ে কথা বলার পূর্বেই আপনাদেরকে বেসিক কয়েকটা বিষয় একটু বলে নিই। সব একসাথে দেয়া যায় না? আচ্ছা ডান না? আচ্ছা দেখেন আমরা প্রিপোজিশন নিয়ে কথা বললে আমরা একদম বেসিক কিছু তথ্য আপনাদের জানতে হবে। সেটা ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত আপনি জব এক্সাম দেন অথবা বিসিএস দেন বা প্রাইমারি দেন, আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা একদম ছোটবেলা থেকে যখন প্রিপোজিশন পড়ে আসছি দেখেন। একদম শুরুর দিকে আমরা যেই শব্দটা পড়েছি যে প্রি মানে হলো ইন ফ্রন্ট অফ, দ্যাট মিনস বাংলায় বললে বলি আমরা পূর্বে, তাই না? আর পজিশন মানে হচ্ছে লোকেশন। খাস বাংলায় যদি বলেন তাহলে বলবেন অবস্থান। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি যে প্রিপোজিশন ইজ সামথিং যেটাকে আমরা পূর্বে অবস্থান করাই বা পূর্বে লিখি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে পূর্বে যে লিখবো, কার পূর্বে লিখবো? খেয়াল করতে হবে। দেখেন আমরা যখন আমি আর বারবার প্রিপোজিশন লিখবো না। আমি জাস্ট প্রেপ লিখতেছি, হ্যাঁ? একটু মাথায় রাখতে হবে। তো দেখেন আমরা প্রিপোজিশনটাকে যখন লিখবো তাকে আমরা সাধারণত কোনো একটা নাউন অথবা একটা প্রোনাউনের সামনে লিখব। নাউনটাকে আমি এন দিয়ে লিখলাম। তাহলে আমরা যে বিষয়টা মাথায় রাখবো খেয়াল করেন প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আর যখন প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তখন সেই নাউন বা প্রোনাউনটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে? তাহলে দেখেন প্রিপোজিশন যে নাউন প্রোনাউনের পূর্বে বসে তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট থাকলে পরেই আপনি প্রিপোজিশনটাকে প্রিপোজিশন বলেন। যদি তা না হয় তাহলে কিন্তু প্রিপোজিশন আর প্রিপোজিশন থাকে না। তাহলে বলতে পারি আমরা এটা হচ্ছে আমাদের জন্য রুল 1। রুল 1 টা কি? যে একটা প্রিপোজিশন যদি আপনি প্রিপোজিশনই হতে চায় বা হতে হয় তবে তারপর একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। অন্যদিকে রুল 2 তে আমরা চলে যাচ্ছি দেখেন। রুল 2 তে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা প্রিপোজিশন আপনি পেয়ে গেছেন। সমস্যা হচ্ছে এর পরে নো নাউন অর নো প্রোনাউন। হ্যাঁ? না বুঝলে আমাকে বলবেন প্লিজ। আপনি ধরে নেন একটা প্রিপোজিশন পেয়ে গেছেন। প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন নাই। যখনই দেখবেন প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন নাই, তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই প্রিপোজিশনটাকে আমরা আর প্রিপোজিশন বলব না। তখন আমরা এটাকে কি বলবো বাবা? তখন আমরা এই প্রিপোজিশনটারই বলবো এটা হলো একটা অ্যাডভার্ব। ওকে? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনিটলি আমাকে উইথআউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা আপনারা তো কথাই বলেন না। আচ্ছা তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম, প্রিপোজিশন হলে সে অবশ্যই নাউন প্রোনাউনের সামনে থাকবে। যদি নাউন প্রোনাউনের সামনে না থাকে তাহলে ড্যাম সিওর হয়ে যান যে সেই প্রিপোজিশনটা প্রিপোজিশন না। তাহলে আমি এখন ২ টো উদাহরণ দিব। যারা আমাদের সাথে লাইভে আছেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন এট লিস্ট। হ্যাঁ? মানে মুখে বলতে যদি ভয় লাগে অন্তত কমেন্ট করবেন। তাহলে আমরা বুঝতে পারবো আপনি বুঝছেন কিনা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। আ মাথায় রাখবেন উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। এক্সাম্পল মানেই ভিজ, ভিজ মানে এক্সাম্পল। ধরেন আমরা ২ টো উদাহরণ দেই। আ The sheep went down। এটা একটা উদাহরণ। আরেকটা হলো
দ্য শিপ ওয়েন্ট ডাউন দ্য সি। এইটা আরেকটা উদাহরণ। এখন আপনাদের কাজ হচ্ছে এ এবং বি, আপনারা কমেন্ট করবেন কোনটা প্রিপোজিশন কোনটা প্রিপোজিশন নয়, অর্থাৎ কোনটা প্রিপোজিশন আর কোনটা অ্যাডভার্ব কমেন্ট করার চেষ্টা করেন। অন্য কি কথা বলতে চায়? দাদা ফ্রি থাকলে এক কাপ চা দিয়ে, হ্যাঁ। আচ্ছা ওকে, এই কমেন্ট করেন না কেন আপনারা? তাসলিমা কক্সবাজার, কি বাবা? বাবা না তো মা, কমেন্ট করতে হবে তো। কি সুন্দর করে একটা হাসি দিয়েছেন, একটু সুন্দর করে একটু কমেন্ট করেন। মহিউদ্দিন ভাই, মনিরুল ইসলাম ভাই, আয়শা বগুড়া। আচ্ছা, এই যে ধন্যবাদ আয়শা। আমির ভাই লিখছে স্যার কেমন আছেন, চিন্তা করছেন এই হচ্ছে কমেন্ট। এখানে এক জায়গাতেও স্যার কোথায় আছেন কমেন্ট ছিল না, কিন্তু এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার কি বলতে ইচ্ছে করলে বলতে পারি। আচ্ছা আনমিউট করে দিলে ভালো, হ্যাঁ করে দিয়েছে, কোনো সমস্যা নাই। এই তো কেয়া, সাব্বাস, ধন্যবাদ। আমাদেরকে কেয়া বলছেন যে 1 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব আর 2 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন। আপনারা যারা কেয়ার সাথে একমত আছেন 1 চাপুন, না হলে 2 চাপুন, ঠিক আছে? আচ্ছা 1-2 চাপা লাগবে না, কেয়া আমাদের কারেক্ট কথাই বলছে। দেখেন আমরা জানি আপ, ডাউন, ইন, উইথ, টু, ইনটু ইত্যাদি এগুলো হচ্ছে প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশন হতে গেলে শর্তটা কি? শর্ত হচ্ছে এরপরে নাউন থাকতে হবে। দেখেন এরপর তো কোনো নাউন নাই, যেহেতু নাউন নাই তার মানে সে কোনো নাউনের পূর্বে বসে নাই। ওই যে আমরা বলেছিলাম বাবা, যদি নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে তখন সেই প্রিপোজিশনটা অ্যাডভার্বের কাজ করে। তাই আমরা এই ডাউনকে বলবো এটা একটা অ্যাডভার্ব। অন্যদিকে এই যে দেখেন সি, সি কিন্তু একটা নাউন। নাউন কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, অথবা একটা ফাঁকিবাজি সংজ্ঞা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে চোখ, চোখ, নয়ন। নয়নে যাহা পড়ে তাহাই নাউন, এভরিথিং দ্যাট ক্যান বি সিন ইজ এ নাউন। চোখে যা দেখবেন তাই নাউন। এখন বলতে পারেন স্যার আল্লাহরে তো চোখে দেখা যায় না। আর যেটা দেখা যায় না সেটা নাউন হতেও পারে, নাও হতে পারে, বাট যেটা আপনি দেখতে পাবেন একদম 100% শিওর থাকেন সেটা একটা নাউন। তাহলে দেখেন সি একটা নাউন, সামনে যেহেতু ডাউন বসছে, সো আমরা এটাকে বলছি প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ। আরেকটা ঘটনা ঘটতে পারে, আপনারা কি ডিটারমিনার চিনেন? পড়াইছিল স্যার, ভুলে গেছি। ভুলে গেছেন? জি আচ্ছা স্যার। ঠিক আছে, আমি অল্প একটু বলি দিলে, হ্যাঁ। আমি হালকা একটু মনে করাই দিই আপনাদেরকে। দেখেন আপনারা হয়তো পড়ে আসছেন, ডিটারমিনার। ডিটারমিনার কোনগুলো? আচ্ছা ডিটারমিনারের মধ্যে আপনারা অনেক কিছু পড়েছেন। কি পড়ছেন? সংখ্যা আছে ডিটারমিনারের মধ্যে, পরিমাণ রয়েছে। এই বাবা এত শব্দ করে কিনা। আচ্ছা তারপরে দেখেন ডিটারমিনারের মধ্যে আর্টিকেল আছে। তাসলিমা বেগম বলেন 5টা আর্টিকেল বলেন তো। এ এন বি কে আর্টিকেল বলে। এই তো এ সাব্বাস। এন বি। আচ্ছা ধন্যবাদ। আমি তো আপনাকে ভরকে দেওয়ার জন্য বলছিলাম যে 5টা আর্টিকেল বলেন, আপনি চালাক আছেন, ভুলভাল করেন নাই। একদিন এক মেয়েরে বললাম এই 5টা আর্টিকেল বলেন, সে বলে স্যার 5টা? ব্যাপারই না, এ ই আই ও ইউ, এটা কিন্তু আর্টিকেল না, যেটা ভাওয়েল। হ্যাঁ আচ্ছা, তাহলে আর্টিকেলের মধ্যে আপনি কি পাচ্ছেন? এ, এন, দা, তাই না বাবা? এছাড়াও আরো আছে কিন্তু, দেখেন এগুলোর নাম শুনেছেন? দেখেন তো, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। স্যার এটা প্রোনাউন? হ্যাঁ কিন্তু এটা প্রোনাউনও হতে পারে, এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। হ্যাঁ, দেখেন এটা প্রিপোজিশনের ক্ষেত্রে কাজে আসবে। কিভাবে আসবে আমরা দেখব। ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা, কি কি বাবা? এই যে দিস, দিস, দ্যাট, দোজ। এরপরে আবার আছে দেখেন ডিস্ট্রিবিউটিভ, এগুলো প্রোনাউনের মধ্যেও পাবেন আবার অ্যাডজেক্টিভের মধ্যেও পাবেন। ডিস্ট্রিবিউটিভও 4টা পড়েছেন, ভুলে গেছেন হয়তোবা। ই, এভরি, আইদার, নাইদার। মনে আছে না ভুলে গেছেন?
আচ্ছা, আরো আছে। হ্যাঁ, আমি সব লিখতেছি না, সংক্ষেপে পিসি লিখলাম। এটার আবার প্রিয়াঙ্কা চোপড়া বললেন না, ঠিক আছে? পিজি, আচ্ছা লিখেই দিই, পরে আবার প্রিয়াঙ্কা চোপড়া ভাবলে বিপদ। এগুলোর নাম হচ্ছে পজেসিভ কেস। কেউ কেউ বলে এদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর মধ্যে আপনি পাবেন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, অনেক আছে, আমি সব বললাম না। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিটারমিনার। কে বলতে পারবেন ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা যাক, না পারলেও সমস্যা নাই। মাথায় রাখবেন ডিটারমিনার গুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এইবার একটা বিষয় যেটা আমরা মাথায় রাখবো, একটু আগে আমরা দেখে আসছিলাম, আমরা কি দেখেছিলাম? আমরা বলেছিলাম যে হচ্ছে প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাই না? আর তবে যদি দেখেন যে প্রিপোজিশন নাউন প্রোনাউনের পূর্বে না বসে, যদি জাস্ট প্রিপোজিশনের পরে কিচ্ছুই নাই, ফুল স্টপ, সেক্ষেত্রে আমরা সেই প্রিপোজিশনটাকে কি বলে আসছি? অ্যাডভার্ব বলে আসছি, তাই না? এবার আমরা দেখব, তার মানে দেখেন প্রিপোজিশন প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশন অ্যাডভার্ব হতে পারে। এখন দেখবেন কি হবে, একটা প্রিপোজিশন অ্যাডজেক্টিভ হতে পারে। প্রিপোজিশন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আসেন আমরা একটু দেখে নেই। এই যে দেখেন ডিটারমিনার গুলো আপনারা ইতোমধ্যে দেখে ফেলছেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, কখনো যদি দেখেন, খেয়াল করবেন, হ্যাঁ, কখনো যদি দেখেন যে একটা ডিটারমিনার দেয়া আছে, এরপরে দেয়া আছে একটা প্রিপোজিশন, এরপরে দেয়া আছে একটা নাউন, তখন এই প্রিপোজিশনটাকে আর প্রিপোজিশন বলা যাবে না আম্মা জান, এটাকে কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন। আচ্ছা, তাহলে শর্ত কি? ডিটারমিনার আর নাউনের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে, তাহলে সেই প্রিপোজিশন আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। হ্যাঁ, আমরা অনেকে উচ্চারণ করি অ্যাডজেক্টিভ, এটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না কিন্তু। তাহলে এবার আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। দেখেন, আপনারা কিন্তু অনেক সময় এরকম এক্সাম্পল পাবেন, যেমন এটা 40 বিসিএস এ আসছে, 40তম বিসিএস এ আসছে। এখন বলতে পারেন স্যার আমরা তো 11তম থেকে 20তমর জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, 11তম থেকে 20তম তো এরকম আসতে পারে, আসতেই পারে। তো খেয়াল করেন, কোশ্চেনটা আসলে এরকম আর কি, প্লিজ রাইট টু মি at the above, কেউ কেউ বলে above address। এইখানে বলছে যে হচ্ছে ডাটা কোন পার্টস অফ স্পিচ। ট্রাই করেন তো, বলেন ডাটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, না বললেও হবে, লিখে দেন। কে আছেন আমাদের সাথে, না চলে গেছেন বাবা? রাইট, কে বলছেন? আসি স্যার, ওকে ধন্যবাদ। আচ্ছা, এখন বিপদে পড়বে কারা জানেন? ওরাই বলবে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন স্যার, যে ডিটারমিনার চিনবে না। এখন দেখেন এই যে বাবারা, আম্মা জানেরা, দা একটা কি? ডিটারমিনার। তাহলে এই যে দেখছেন একটা ডিটারমিনার পেয়ে গেছি। ডিটারমিনারের পরে আপনি যদি দুইটা ওয়ার্ড পান, তাহলে মনে করবেন লাস্টের ওয়ার্ডটা কনফার্ম নাউন। তাহলে অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে একটা নাউন। এখন আপনিই বলেন তাহলে অ্যাবাভ কি? অ্যাডজেক্টিভ। এই তো মারিয়া, ধন্যবাদ। এটা অ্যাডজেক্টিভ হলেও অ্যাডজেক্টিভ, না হলেও অ্যাডজেক্টিভ, কিচ্ছু করার নাই। ওকে, পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ টু। আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা একটু মিউট করে রাখলে একটু ভালো হয়। বাবা, এই যার সবার যখন প্রয়োজন তখন তো কথা বলে ভালো হয়। এই যে সবাইকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এতটুকু তাহলে আমি ধরে নিচ্ছি ক্লিয়ার, ইনশাল্লাহ পারবেন, সবার পারা উচিত। ওকে, লাস্ট লাস্ট যে অপশনটা দেখবো আমরা, সেটা হচ্ছে যদি দেখেন সামনে একটা সেন্টেন্স আছে, আবার যদি দেখেন এরপরে আরেকটা সেন্টেন্স আছে, আর যদি দেখেন যে মাঝখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে কনফার্ম থাকবেন এই বাবাজি প্রিপোজিশন না, এটা হচ্ছে কনজাংশন। ওকে,
যেমন ধরে নেন এই যে ছোটবেলা থেকে পড়েছেন ডাক্তার আসিবার পূর্বে রুগী পটল তুলল, মানে ডাক্তার আসার আগে রুগী মরে গেল, তাই না? তো ওইখানে কি পড়ছেন? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম। এই যে দেখেন দ্য ডক্টর কেইম, ডাক্তার আসলো, এটা একটা বাক্য। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মরে গেল, এই যে এটা আরেকটা বাক্য। দুইটা বাক্যরে যুক্ত করছে কিটা? যুক্ত করছে বিফোর। তো আমরা জানি আফটার, বিফোর এগুলো কিন্তু প্রিপোজিশন, বাট দুটো বাক্যকে যেহেতু যুক্ত করলো তাই আমরা এটাকে বলবো কনজাংশন। দেখেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মহিউদ্দিন বলে স্যার আপনার কথাগুলা ফানি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বুঝছেন? এতটুকু বুঝলে, এতটুকু বুঝতে স্যার পারলে। আপনার নামটা জানি না স্যার। আমার নাম জানেন না? আমার নাম থেকে কোনো কোশ্চেন আসবে না আম্মা জান, ঠিক আছে? স্যার আমার নাম তবু তো হচ্ছে, স্যারের নামটা জানাই অনেক স্যারের নাম আনন্দের। জানেন নাই? আমার নাম হচ্ছে মীর জালাল, মীর জাফর না কিন্তু, হ্যাঁ মীর জালাল। আর আপনারা হয়তো সুমন স্যার নাম শুনবেন, সুমন। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন প্লিজ। আচ্ছা মৌনং সম্মতিম লক্ষণম মানে হচ্ছে মৌনতা সম্মতির লক্ষণ। আপনারা চুপ করে রয়েছেন, তার মানে বুঝছি আপনারা সব বুঝে ফেলাইছেন। তাহলে আসেন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। জয় বাংলা, ঠিক আছে? প্রিপোজিশনে চলে আসছি। প্রিপোজিশন কি জিনিস? এই যে হ্যাঁ, যে ওয়ার্ড সাধারণত কোনো নাউন বা প্রোনাউন বা নাউনের সমপর্যায়ের ওয়ার্ডের পূর্বে বসে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক দেখা দেয় তাকেই বলা হয় প্রেপোজিশন। এই যে দেখেন উইথ একটা প্রেপোজিশন, বিফোর একটা প্রেপোজিশন, ইন একটা প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশন। আমির ভাই মজা নিচ্ছেন না? আমারে পাম দিয়ে কাম হবে না দাদা, আমি ট্রেনের চাক্কা, ট্রেনের চাকারে পাম দিলে কাম হয় না। আচ্ছা তাহলে এই হলো গিয়ে ঘটনা আর কি। আর যেটা আমি একটু আগে বললাম, ওই যে ডাক্তার আসার পূর্বে রুগী মরে গেল, তাই না? রুগী আসার পর ডাক্তার মরে গেল, এটা আবার বললেন না। তখন আমরা সেই বিফোরটাকে কি বলি? বা প্রিপোজিশনটাকে প্রিপোজিশন না বলে আমরা কনজাংশন বলি। সো চলুন এবার আমরা একটু সামনের দিকে যাই। এখানে কিছু প্রিপোজিশনের টাইপ বলছে, এগুলো আপনাদের জানাটা ততটা জরুরি নয়। এটা জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করবো, দেখেন এখানে বলতেছে প্রিপোজিশন গুলোকে তিনটা ওয়েতে ভাগ করেছে। একটা হলো সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে জাস্ট ছোট 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 এক একটা করে প্রিপোজিশন থাকবে, সেটাকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন অ্যাট, ইন, অন ইত্যাদি। ডাবল প্রিপোজিশন মানে হচ্ছে কি যখন দুইটা প্রিপোজিশন একসাথে মিলে একটা হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই, তারপরও দেয়া আছে, পড়ে নিন। ইন যোগ টু হয়ে গেল কি ইনটু, উইথ যোগ ইন হয়ে গেছে কি উইদিন। আরেকটা হলো গিয়ে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি? যখন একটা প্রিপোজিশন প্লাস আরেকটা ওয়ার্ড একসাথে মিলেমিশে একটা প্রিপোজিশন তৈরি করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এগুলো না জানলেও চলে, এরপরও যদি পড়তে চান এতটুকু পড়ে নিতে পারেন। যেমন দেখেন অন যোগ ক্রস, দুটো মিলে হয়ে গেছে অ্যাক্রস। তারপরে দেখেন বাই যোগ হাইন্ড হয়ে গেছে বিহাইন্ড বা বাহাইন্ড। ওকে, এগুলোকে বলা হয় আপনার প্রিপোজিশন। বাই যোগ সাইড হয়ে যায় বিসাইড, বাই যোগ সাইড বিসাইড। আচ্ছা তো আপনারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে পারেন, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে আসেন, তো আমি ধরে নিচ্ছি এগুলো পারবেন। চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নেন বাবা, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা আসেন তাহলে ওস্তাদ এবার সামনের দিকে একটু যাই। কিছু গুরুত্বপূর্ণ মনে রাখার কৌশল। আচ্ছা এখানে আমরা যেটা মাথায় রাখবো, আপনারা কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করেন তো শুনি। আমাদের তাসলিমা হচ্ছে কক্সবাজারের। মারিয়া আপনি কোথা কোথা থেকে? মহিউদ্দিন ভাই, আমির হোসেন ভাই বলতেছেন সুনামগঞ্জ। আপনাদের সুনামগঞ্জে মাঝে মাঝে আমি যাই। হ্যাঁ আচ্ছা মারিয়া গাজীপুর, ফাতেমা আক্তার কিশোরগঞ্জ, রেহানা আফরোজ কুমিল্লা, সাকিব ভাই গাইবান্ধা। আচ্ছা আমি আমার বাসা দিনাজপুর। আচ্ছা যাক, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এই যশোর থেকে কেয়া, আচ্ছা যশোর অনেক সুন্দর, গদখালি আমাদের যাওয়ার ইচ্ছা আছে।
গেলে আপনাদের বাসায় দাওয়াত দেবো আমরা। মাহফুজুর রহমান ভাই ফরিদপুর, মহিউদ্দিন ভাই, আচ্ছা আমির ভাই, আচ্ছা ধন্যবাদ। সাকিব ভাই গাইবান্ধা না, কুমিল্লা, ওরে বাবা অনেকে অনেক জায়গা থেকে আছেন, সবাইকে ধন্যবাদ। তো দেখেন এই আপনারা যে যেই জায়গাগুলোতে আছেন, আহ যেমন যে বললেন যে আমি গাইবান্ধায় আছি, তাই না? তো যে গাইবান্ধায় আছেন ডেফিনেটলি আপনি গাইবান্ধা শহর থাকলে তো শহরে আছেন, শহরে না থাকলে তার পাশের কোনো একটা জায়গায় থাকেন। যেমন ধরে নেন আমি বলতে পারি আমি ঢাকায় থাকি, কিন্তু আমি কি ঠিক ঢাকাতেই থাকি? আমি ঢাকার কোথায় থাকি? আমি থাকতেছি ঢাকার মিরপুরে। ওকে, এইরকম আর কি। আবার কেউ যদি বলে যে আমি ভাই মিরপুরের 1 নাম্বার সেকশনে থাকি, তাহলে আবার সেটা আলাদাভাবে আসতেছে। অর্থাৎ আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ইনটাকে আমরা লিখবো বড় স্থান বা জায়গার সামনে। হুম, যদি কোনো বড় স্থান বোঝায়, এ কি হয় না কেন? বড় স্থান হলে লিখবেন ইন, ছোট স্থান সেক্ষেত্রে লিখবেন অ্যাট। ওকে, আচ্ছা তাহলে আমি এখন একটা বাক্য লিখে দেবো। ও মাই গড, আমার আর লেখা লাগতেছে না, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখন আমাদের একটা গ্যাপ রাখা উচিত ছিল। যেমন ধরে নেন আমি বললাম যে আমি ঢাকায় থাকি। এখন আপনি বলতে পারেন স্যার আপনি ঢাকায় থাকেন, খুব ভালো কথা। আপনি ঢাকার কোথায় থাকেন? আমি তখন বলতে পারি যে ভাই আমি ঢাকার ধানমন্ডিতে থাকি। এখন আপনি একটু খেয়াল করেন তো ভাই, ঢাকা বড়, ধানমন্ডি কি সেই তুলনায় ছোট। তাহলে এইখানে ঢাকার সামনে বসছে ইন, আর ধানমন্ডির সামনে কি বসাবেন? অ্যাট। ওকে, এখন ধরে নেন আমি বললাম আমি ঢাকার মিরপুরে থাকি, তখন আমি কি বলবো? আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আবার দেখেন আমি যদি এইভাবে বলি যে আমি মিরপুরের, খেয়াল করেন, আমি মিরপুরের কি বলা যায়, আমি মিরপুরের 1 নাম্বার সেক্টরে থাকি, কথার কথা ধরে নেন বললাম, অথবা আমি মিরপুরের মণিপুরে থাকি, তখন কি হবে? ধরেন আমি বাক্যটা এখানে লিখতেছি, আই লিভ ড্যাশ মণিপুর ড্যাশ মিরপুর। এবার আপনারা একটু কমেন্ট করেন তো দেখি কোনটা হয়। স্যার মণিপুরের আগে হবে অ্যাট আর মিরপুরের আগে হবে ইন। এই তো ধন্যবাদ, আল্লাহ আপনার মনের নেক আশা পূর্ণ করুক, দুশ্চিন্তা দূর করুক, আমিন। ঠিক আছে, তাহলে আমরা কি রে কাজ করে না কেন? আজকে বোর্ডটা খুব ঝামেলা করতেছে। এই যে দেখেন আমাকে এখানে লিখতে হচ্ছে অ্যাট, এই জায়গাটাতে লিখছি ইন। কেন? কারণ ডেফিনেটলি মিরপুর মণিপুরের চেয়ে বড়। আবার দেখেন আমি যদি বলতাম যে আমি ঢাকার মিরপুরে আছি, তখন কি করবেন? স্যার ঢাকার আগে হতো স্যার হচ্ছে ইন, আর মিরপুরের আগে হতো অ্যাট। এই তো ধরে ফেলছেন, মাশাআল্লাহ, আপনারা সবাই বস, তাই না? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে, আর্থিক সমস্যা ছাড়া, হ্যাঁ, আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে বলে ফেলবেন প্লিজ। আচ্ছা বাবা, মজা করছি, জোকস অ্যাপার্ট, রাগ করেন না। চলেন এবার আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এইখানে দেয়া আছে অ্যাট, ইন, অন কোথায় বসে? আসেন আমরা একটু দেখে নেই। দেখেন আমরা সময় বোঝানোর জন্য, এখন আমরা টাইম বোঝানোর জন্য 3টা প্রিপোজিশন লিখবো। একটা হচ্ছে অ্যাট, একটা ইন, আর একটা অন। ওকে, অ্যাট, ইন, অন কোন জায়গায় কোনটা লিখবো আমরা? চলেন আমরা একটু দেখে নেই। আমরা তাহলে এখন দেখতেছি অ্যাট, ইন এবং অন। মাথায় রাখবো আমরা ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়। ঘড়ির কাঁটার যদি নির্দিষ্ট সময় রাখতে চান, আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাট।
ওকে 2 একজন লিখছে স্যার দয়া করে আপনার নাম্বারটা দিবেন স্যার। হ্যাঁ, আপনি যদি বিকাশ নাম্বারে কয়েক হাজার টাকা বিকাশ করেন তাহলে দিতে পারি। স্যারদের নাম্বার দেওয়া নিষেধ, স্যারদের কাছে নাম্বার চাওয়া যাবে না বাবা। আর যদি নাম্বার চান তাহলে বিকাশ নগদ রকেটেই নাম্বার চাবেন যে স্যার প্লিজ আপনার বিকাশ নাম্বারটা দেন, 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তাহলে ঘড়ির কাঁটা যদি নির্দিষ্ট সময় পান তার পূর্বে আপনাকে কি লিখতে হবে? অ্যাট। ওকে, আর একদম নির্দিষ্ট করে যদি কোনো তারিখ বোঝায়, নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট তারিখ, সেক্ষেত্রে আপনাকে একবারে ফিক্সড করে যদি নির্দিষ্ট দিন বা তারিখ পান তখন লিখবেন অন। ওকে, আর 3 24 ঘন্টার চেয়ে বেশি সময়। এখন আপনারা বুঝতেই পারছেন 24 ঘন্টার চেয়ে বেশি কত হয়। এটা হতে পারে 1 সপ্তাহ, তাই না? এটা 1 সপ্তাহ হতে পারে, মাস হতে পারে। হ্যাঁ, 24 ঘন্টার অধিক সময়। এইরকম বোঝালে সেক্ষেত্রে আপনি লিখবেন ইন। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে নেন। ভাই বোর্ড থেকে লেখা একটু পরে অটোমেটিক্যালি মুছে যাচ্ছে, ঘটনা কি? আসে না তো, আর চলে যায়। আসে, উঠে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, হুট করে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসেন আমরা কয়েকটা উদাহরণ দিই, আপনারা শূন্যস্থান পূর্ণ করবেন। 17 জন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, অনেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাহলে 17 দুগুণে 17 দুগুণে না, হ্যাঁ, 3 17 51টা কমেন্ট আমি চাচ্ছি। আসেন তাহলে এবার আপনাদের পালা, আমরা এক্সাম্পল দিচ্ছি, শূন্যস্থান পূর্ণ করবেন। যার 3টাই হবে তার জন্য ফার্স্ট প্রাইজ আছে। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ হচ্ছে আপনাদের বাসা আপনাদের খরচে বিদ্যাবাড়ির ফুল টিম 3 দিন ডিনার করবে। আচ্ছা, তাহলে দেখি আপনারা ডিনার করাতে পারেন কিনা বিদ্যাবাড়ির টিমদের। চলে আসি তাহলে। ধরে নেন আমরা লিখলাম শি ওয়াজ বর্ন ড্যাশ 15th January 2010. 2 she came, we came here dash Monday. See, the train starts, স্টার্ট মানে শুরু করা, আবার সাধারণত মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, কোনো যানবাহনের ক্ষেত্রে স্টার্ট মানে হচ্ছে রওনা দেয়া। ড্যাশ 11 AM. Please try it. ও মা গো, মাশাআল্লাহ। সাকিব ভাই, মনিরা, সরি মনিরা না, মারিয়া আম্মাজান, পারুল না পুতুল, পারুল পারভেন, মহিউদ্দিন ভাই। স্যার প্রথমটা অন, দ্বিতীয়টা অন এবং 3 নাম্বারটা অ্যাড হবে স্যার। তাই স্যার? জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। জয় বাংলা, চলেন সামনের দিকে যাই আমরা, দেখি কারেন্ট আছে। কি রে বাবা, এত জোরে চিৎকার মারা যাবে না তো, গুনাহ হবে কিন্তু। আচ্ছা আসেন তাহলে আমরা একটু মিলাই দেখি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন হি অর শি ওয়াজ বর্ন ড্যাশ 15 জানুয়ারি। এখন এই জায়গাটায় অনেক পোলাপাইন কট খায় যেতে পারে। দেখেন কটটা কোন জায়গায় জানেন? এই যে আমাদেরকে আম্মাজান যে জিনিসটা ভুল করে ফেলছে। হ্যাঁ, উনি ভাবতেছে জানুয়ারি মাস। আরে বাবারে, জানুয়ারি মাস বা 2020 সাল তো না, 2020 সালের জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসের 15 তারিখ। তাহলে 15 তারিখ কি নির্দিষ্ট তারিখ না? নির্দিষ্ট তারিখ হলে কি হয়? ইন হয়। কি হবে? এই যে অন হবে। ঠিক আছে, এরপরে খেয়াল করেন, উই কেম হিয়ার, আমরা এখানে এসেছিলাম। কবে আসছিলাম? মানডেই, সোমবার। সোমবার কি নির্দিষ্ট দিন না? তো নির্দিষ্ট দিন তারিখ হলে কি হয়? এখানেও অন হবে। এরপরে দেখেন, আমরা যখন বলতেছি যে ট্রেনটা ছেড়ে যায় বা রওনা দেয় কখন? 11টায়। ঘড়ির কাঁটার নির্দিষ্ট টাইম বোঝালে কি হয়? অ্যাট হয়। আচ্ছা যাক, তাহলে যারা যারা ফার্স্ট প্রাইজ পেয়েছেন তাদের বাসায় তাদের খরচে আমরা 3 দিন ডিনার করব। আপনারা ডে অ্যান্ড টাইমটা জানাই দিবেন।
আচ্ছা, মাশাআল্লাহ, একটা স্ক্রিনশট দিলে দিতে পারেন, আমরা এখন পরের পেজে চলে যাব। স্ক্রিনশট দিলে দিতে পারেন, আমরা পরের পেজে চলে যাব। প্লিজ বি কুইক, ফাস্ট হতে হবে। ফাস্ট হতে হবে। কারো কোনো সমস্যা থাকলে বলেন। হয়েছে স্যার 3টা, সাকিব ভাই, গুড। আপনি বস, আপনি থাকছেন স্যার। আচ্ছা, তাহলে আমাদের ইন, অন, অ্যাট, অলরেডি গন। আশা করি আপনারা পারবেন। এইবার দেখেন টু আর ইন, এটা খুব সহজ জিনিস। সাধারণত দেখেন, আমি লিখা দেই এটা। ইন দিয়ে স্থির, হুম, স্থির অবস্থায় মধ্যে অথবা ভিতরে থাকা বোঝায়। যেমন দেখেন, এই যে এখন বলতে পারেন যে স্যার আমি, বা আমি আপনারা বলতে পারি যে আপনি এখন আপনার রুমে আছেন। হ্যাঁ, ইউ আর ইন ইউর রুম, যে আপনি আপনার রুমে আছেন, ভিতরে স্থিরভাবে আছেন। এই যে দেখেন, আমি আমাদের বিদ্যাবাড়ির আহ কি বলা যায়, আমি বিদ্যাবাড়ির আমাদের যেই অনলাইন ক্লাসরুম, আমি ক্লাসরুমের ভিতরে আছি, অথবা আমাদের স্টুডিওতে আছি। ওকে, তাহলে দেখেন, এই যে কোনো জায়গায় স্থিরভাবে থাকা বোঝালে বা ভেতরে থাকা, বিরাজমান করা বোঝালে ইন বসে। অন্য দিকে আপনি বলতে পারেন, যখন কোনো কিছুর দিকে বোঝায়, সেক্ষেত্রে আমাদেরকে টু লিখতে হয়। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করি আর কি, আমরা সবচেয়ে ব্যবহার করি গো টু, কাম টু। যেমন আপনি কাউকে বলতে পারেন, যেমন আপনি বলতে পারেন উই গো টু কলেজ, আমরা কলেজে যাই। এই যে দেখেন, আমরা কলেজে যাই মানে কি, কলেজের দিকে যাই। আবার আপনি বলতে পারেন শি কেইম, পাস্ট টেন্সে লিখতেছি, হ্যাঁ, শি কেইম টু মি, সে আমার কাছে এসেছিল, মানে কি আমার দিকে এসেছিল। সাধারণত টু দিয়ে আমরা কাছে, নিকটে, অথবা দিকে বোঝাই। যেমন দেখেন, মিস্টার সজল গোস টু অফিস রেগুলারলি, মিস্টার সজল প্রতিদিন অফিসে যায়। এই যে দেখেন, তাহলে অফিসের দিকে যাওয়া বা অফিসে যাওয়া, অফিসের কাছে যাওয়া, যেটাই বলেন আর কি। উই আর ইন দ্য লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে আছি, এই যে ইন। তারপরে দেখেন, দ্য থিপ ট্রাই টু এন্টার দ্য রুম। হ্যাঁ, এটা এটা অবশ্য প্রেপোজিশন না। এটার ঘটনাটা হচ্ছে, আমরা সাধারণত জানি যে টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। হ্যাঁ, এই টুটাকে অবশ্য প্রিপোজিশন না বলে এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। এগুলো আপনারা রাইট ফর্ম ভার্বের ক্লাসে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি পারবেন, স্ক্রিনশট দিলে দিয়ে নিতে পারেন একটা। ওকে, এবার আসেন অন, ওভার, অ্যাবাভ। এই তিনটার ব্যবহার কে কে খুব ভালোভাবে পারেন বলেন তো? আচ্ছা, আসেন দেখেন, এই যে অন, ওভার, অ্যাবাভ, এই জিনিসটা আমি যতটুকু জানি, আহ আমরা স্টুডেন্টরা, বা আমি নিজেও তো স্টুডেন্ট যখন ছিলাম আর কি, এখন তো টিচার হয়ে গেছি আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত এই জিনিসটার ব্যবহার ভুলভাল পড়ে আসছি। কিভাবে ভুলভাল পড়ে আসছি, যেমন দেখেন, আমি নিজে পড়ে আসছি, যেটা আমাকে পড়ানো হয়েছে যে কোনো কিছুর যদি সরাসরি উপরে থাকে স্পর্শ করে, তাহলে অন হবে। হ্যাঁ, আর যদি কোনো কিছুর একটু উপরে থাকে তাহলে ওভার হবে, আর যদি অনেক উপরে থাকে তাহলে অ্যাবাভ হবে। ঠিক আছে, আমার এইভাবে পড়ানো হয়েছে যে সীমার মধ্যে থাকলে ওভার, আর সীমার বাইরে থাকলে অ্যাবাভ। পুরো বিষয়টাই ভুয়া। আসেন এবার আমরা মূল বিষয়টা শিখে নিচ্ছি। হ্যাঁ, মূল জিনিসটা আমরা একটু শিখে নেই। আচ্ছা, এই বিষয়ে কেউ কিছু বলতে চান? ওকে স্যার, দেখেন, হ্যাঁ, মনোযোগ সহকারে খেয়াল করবেন। মনোযোগ সহকারে খেয়াল করবেন প্লিজ।
দেখেন আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে স্থির ভাবে। স্থির বুঝছেন তো? অস্থির না কিন্তু। মানে চলমান হবে না, স্থির। আহারে! আজকে বোর্ডে লিখতাছি আরেকটা, হইতেছে আরেকটা। যাক, এটা কাটতেই হবে আমার। বাবা, মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, কোনো কিছুর স্থির ভাবে যদি উপরে বসায়, হ্যাঁ, স্থির ভাবে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু উপরে বসাইতে চাচ্ছেন, তাহলে আপনি লিখতে পারবেন কি কি? দেখেন, আপনি লিখতে পারবেন অন, আপনি লিখতে পারবেন অ্যাবাভ, হ্যাঁ, আর আপনি লিখতে পারবেন ওভার। জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলেন তো, এই তিনটার মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়? একটু কমেন্ট করেন প্লিজ। অন, অ্যাবাভ নাকি ওভার? সাকিব ভাই বলতেছেন অ্যাবাভ। আচ্ছা, ধন্যবাদ। পারুল পারভিন বলতেছেন ওভার। আচ্ছা, আর কেউ? মারিয়া, অ্যাবাভ এন্ড ওভার। আচ্ছা, ওভার নিয়ে অনেকে বিপদে আছেন, তাই না? এই বিপদ আজকের জন্য, আপদ বিপদ সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এক লাইনে জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন একটা লাইন, ছোট্ট একটা শব্দ। আচ্ছা, আসেন তাহলে ওভার নিয়ে যারা বিপদে আছেন তাদের সমস্যা আগে সমাধান করায় দিই। খেয়াল করেন, হ্যাঁ, একদম সহজ করে, হ্যাঁ, খুব আহামরি কঠিন কিছু না। মাথা রাখবেন, আমি একটা শব্দ লিখবো, হ্যাঁ, আপনারা আমাকে বলবেন আমি এখানে কি লিখছি। আমি লিখছি ওভার, তাই না? এবার সামনে একটা সি লাগায় দিলাম, সামনে একটা সি লাগাই দিলাম। কে বলবে? আয়শা, আয়শা কোথায়? আয়শা জি বেগম, স্যার। ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আম্মাজান, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনি বলেন। আমরা ওভারের সামনে সি লাগাই দিলাম, তাহলে এবার এটা কি হয়ে গেল? এটা হলো কভার। কভার। আচ্ছা, এবার কি মহিউদ্দিন ভাই আমাদের সাথে আছেন? জি স্যার। মহিউদ্দিন ভাই, আপনার কণ্ঠটা অনেক সুন্দর, একদিন গান শুনবানে আপনার থেকে। আর সত্যি করে কবেন, হ্যাঁ? এই যে ওভারের সামনে সি লাগালাম, এটা কি হলো? স্যার কভারের মতোই তো দেখা যাচ্ছে। না না না, ওই যে ছিল হচ্ছে গিয়ে ওভার, সামনে আর একটা সি লাগাই দিলাম। এখন কি হয়ে গেছে সেটা বলেন। আগে ছিল ওভার, এখন সি লিখছি, এবার কি হয়ে গেছে? স্যার কভার। ওরে আমার শোষা বিলাই। ও ও, কভার না রে বাপ, মামা চাচা খালু, উচ্চারণ হচ্ছে কাভার। হ্যাঁ, আপনি ওটা ভুল করছেন, আয়শা বেগমও ভুল করছে। আচ্ছা, মাথায় রাখেন, ওভারের সামনে সি দিলে কাভার হয়। কি হয় ভাই? কাভার হয়, ঠিক আছে। আচ্ছা, যাক, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই এটা লিখছি। হ্যাঁ, এখন আমি বাংলায় লিখে দিচ্ছি ভাইয়া। তাহলে খেয়াল করেন, আমি লিখলাম কাভার, তাই তো? বলেন মহিউদ্দিন ভাই, কাভারের বাংলা কি? কাভার মানে কি? কাভার, তাসলিমা বলেন, কাভার মানে কি? গ্রহণ করো স্যার। কাভার মানে ঢাকা, ঢাকা, ঢেকে রাখা। এই যে দেখেন, আমি স্যান্ডো গেঞ্জির উপরে শার্ট পরছি, ঢেকে রাখছি। এই আমি দেখা গেছে আবার যখন বাইরে যাব, আমি উপরে একটা কি করব, এই যে দেখেন জ্যাকেট পরবো আমি। জ্যাকেট পরলে আমি আমার বডি কাভার করতেছি কিনা? কাভার করিতে নাকি? তাহলে খাস বাংলা মাথায় রাখবেন, একদম সহজ কথা, সেটা হচ্ছে কাভার করলে ওভার হয়। এক কথায় ঝামেলা শেষ। বুঝেন নাই? যেমন ধরে নেন, আপনার আপনার ছোট ভাই, আপনার বাচ্চা, আপনার বাবা, আপনার মা, কেউ একজন বিছানায় শুয়ে রয়েছে। হ্যাঁ, শীত, আপনি কি করলেন? তার গায়ের উপর একটা লেপ টেনে দিলেন, কাঁথা টেনে দিলেন। তার শরীর কাভার হচ্ছে কিনা? হচ্ছে তো? সোজা কথা, কাভার করলে ওভার হয়। ধরে নেন আপনি পাউরুটির মধ্যে একটু জেলি লাগাচ্ছেন, উপরে জেলি দিচ্ছেন। জেলিতে বোঝেন, পাউরুটির উপরে একটু জেলি দিচ্ছেন। এই যে জেলি দিয়ে আপনি পাউরুটিরে কাভার করতেছেন কিনা? সোজা কথা। এরপরে ধরে নেন আপনি আপনার বিছানার মধ্যে একটা তোষক বিছাইছেন, এবার তোষকের উপরে একটা বেডশিট দিচ্ছেন, কাভার হচ্ছে। তাহলে সোজা কথা, কাভার করলে ওভার হয়, কাভার নয় ওভার নয়। যেই কোনো কিছুরে কাভার করলে সামনে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে ওভার লিখতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে আরেকটু ক্লিয়ার করে বলতে পারি। আরেকটু ক্লিয়ার করতে বলি, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার করে যদি বলি, এটা হবে এরকম যে স্পর্শ করে বা
না করে, সম্পূর্ণ বা আংশিক কাভার করলে, আমি ইংরেজিতে কাভার লিখে দিলাম, হ্যাঁ আপনি চাইলে বাংলায় ঢেকে রাখলে বুঝাইতে পারেন। কাভার করলে ওভার বসে। ওকে, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ আচ্ছা একটা না, আমি 3টা রুল দেখানোর পরে তারপর আপনাদেরকে উদাহরণ দেব। আচ্ছা অ্যাবাভ, অ্যাবাভ সম্পর্কে অনেকের, হ্যাঁ অনেকের একটা ভুল ধারণা আছে, এটা হচ্ছে গিয়ে অনেক উপরে থাকলে অ্যাবাভ হয়, তাই না? নো, আসেন মাথায় রাখবেন, সরাসরি উপরে না থেকে পাশের দিক থেকে বা উচ্চতার দিক থেকে উপরে থাকা বুঝালে অ্যাবাভ বসে। আচ্ছা এটাকে একটা চমৎকার আমি একটা উদাহরণ দেই। কেমনে উদাহরণ দিব, ধরে নেন আমাদের কারে নেওয়া যায়, এখানে নিরীহ লোককে আছে। মহিউদ্দিন ভাই আপনি তো নিরীহ, তাই না? হ্যাঁ মহিউদ্দিন হ্যাঁ ভাই জি নিরীহ। স্যার বলেন। হ্যাঁ ভাই আমিও নিরীহ, ঠিক আছে। তাসলিমা আপনিও তো নিরীহ, তাই তো? আচ্ছা দুইজন নিরীহ মানুষ তো আমরা এখন নিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল উদাহরণ। ধরে নেন আমাদের এই মহিউদ্দিন এবং তাসলিমা এরা আপন মায়ের পেটের খালাতো ভাই বোন, হ্যাঁ আপন মায়ের পেটের খালাতো ভাই বোন হয় না, তারপরে বানাই দিলাম আমরা। আর ধরে নেন এদের দুজনের বাড়ি পাশাপাশি আর কি, তাহলে এটা হচ্ছে গিয়ে কার বাড়ি? এ হলো গিয়ে আমাদের মহিউদ্দিন ভাইয়ের বাসা। হ্যাঁ মহিউদ্দিনরা গরিব মানুষ, তাই এরা মাত্র 4 তলা বাসা বানাইছে আর কি, হ্যাঁ? এবার ধরে নেন আমাদের তাসলিমা, এরা আরো বেশি গরিব, তাই এরা আরো 2 তলা বেশি বানাইছে আর কি। তাহলে এই যে আমরা এই পর্যন্ত 4 তলা বললাম, 5, 6, তাহলে দেখেন খেয়াল করেন, একটা 6 তলা আর একটা হলো 4 তলা। হ্যাঁ এখন ধরে নেন এই 4 তলা বিল্ডিং এর উপর আমাদের মহিউদ্দিন ভাই আছে। আপনারা ছবি আঁকতে পারেন, যারা পারেন না তাদেরকে আজকে ছবি আঁকা শেখাবো, ঠিক আছে, উৎসাহ দিবেন, দিলে এরকম আরো চমৎকার চমৎকার ছবি শেখাবো আপনাদেরকে। হ্যাঁ এটা আমি বাচ্চার কাছ থেকে শিখছি আর কি, আমার বাচ্চা। আর ছেলে মানুষ আঁকতে গেলে যে কাজটা করা লাগে, প্রথমে একটা রসগোল্লা দিতে হয়, বুঝছেন? এটা রসগোল্লা দিবেন, এবার একটু একটা সমোচা দিবেন, সমোচার চোক্কা দিকটা একটু নিচের দিকে থাকবে। এবার দুটো ঠ্যাং দিবেন, দুটো হাত দিবেন, হয়ে গেছে। মহিউদ্দিন ভাই ছবি আঁকছি, কেমন হয়েছে মহিউদ্দিন ভাই? সুন্দর না? কথার কথা আর কি, মহিউদ্দিন ভাই রাগ করেন না, জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা আমাদের মহিউদ্দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ আমাদের ভাই খুব খুশি হয়েছে, আল্লাহ তাকে কোলবর্তী সন্তান দান করবে, আমিন। হ্যাঁ এবার ধরে নেন, এবার তাসলিমা, মেয়ে মানুষ আঁকা আরো সহজ। উপরে একটা রসগোল্লা, নিচে একটা সমোচা দিব আমরা, তবে এবার সমোচার চোক্কা দিকটা উপরের দিকে থাকবে। এই যে দুটো ঠ্যাং দিলাম, 2 হাত দিলাম। তাসলিমা কেমন আঁকলাম? সুন্দর না বাবা? হ্যাঁ হ্যাঁ দেখছেন, উৎসাহ দিবেন, এরকম আরো চমৎকার চমৎকার ছবি এঁকে শেখাবো। কেউ সাউন্ড করে স্যার, পারি না। সাকিব ভাই কিসের পারি না? পারি না বলবে কারি না, আপনারা সবাই পারেন। আচ্ছা এইবার খেয়াল করেন, তাহলে আমাদের আহ কি জানি তাসলিমা, তাই না? খেয়াল করেন এদের দুজনের বাড়ি কিন্তু পাশাপাশি, জাস্ট 1 হাত এদিক ওদিকে আর কি, 2 হাত এদিক ওদিক। দেখেন তাসলিমা 6 তলা ছাদের উপরে আছে, আর মহিউদ্দিন কোথায় আছে? 4 তলার ছাদের উপরে। এখন ধরে নেন আহ ওই তাসলিমা আর মহিউদ্দিন দুজনেই ছাদের উপরে। এবার মহিউদ্দিন ফোন দিছে তাসলিমরে, বোন, মায়ের পেটের খালাতো বোন, তুই কনে আসিস? ঠিক আছে, তখন এই মায়ের পেটের খালাতো বোন তাসলিমা ওরে বলতেছে আমি তোর উপরে আসি। খেয়াল করেন, বলেন তো তাসলিমা উপরে আছে নাকি মহিউদ্দিন উপরে আছে? বলেন না, মারিয়া বাবা কই গেলেন? কমেন্ট জি করেন। স্যার, তাসলিমা আপু উপরে। আচ্ছা তাসলিমা আপু উপরে, কিন্তু এটা কি গায়ের উপরে নাকি জাস্ট পাশের দিক থেকে উচ্চতার দিকে উপরে? দেখেন তো। স্যার উচ্চতার দিক থেকে উপরে। এই যে বাবা, যখন সরাসরি কেউ কারো গায়ের উপরে না, হ্যাঁ একদম উপরে না, কিন্তু উচ্চতাগত ভাবে উপরে থাকে বোঝায়, সেক্ষেত্রে আপনি বলবেন, কি বলবেন? অ্যাবাব। অ্যাবাভ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার মহিউদ্দিন ভাই, এবার আপনার বেলা। হ্যাঁ ধরে নেন আমরা একটা লাইন লিখলাম,
লাইনটা লিখে মহিউদ্দিন ভাইকে আমরা বললাম যে মহিউদ্দিন ভাই লাইনের উপরে আপনার নাম লেখেন। বলেন তো আমরা কি লাইনের সরাসরি উপরে এইভাবে লিখবো, মহিউদ্দিন এইভাবে উপরে লিখবো, নাকি আমাদেরকে মূলত কি বলা হচ্ছে বলেন তো? দেখেন লাইনের উপরে নাম লিখতে বলা হয় মানে কি, লাইনের সরাসরি উপরে, নাকি বোঝায় এই যে লাইনটা আছে, খেয়াল করেন তো তাই বোঝায় কিনা? আপনাকে কেউ যদি বলে যে লাইনের উপর তোমার নাম লেখো, এর মানে কি লাইন যেটা থাকবে, হ্যাঁ এর মানে খেয়াল করেন তো লাইন যেটা থাকবে, আরে আপনি কি সরাসরি সেই লাইনের উপর এরকম করে নাম লিখবেন, নাকি বোঝানো হচ্ছে যে আপনার নামটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে থাকবে? কোনটা বোঝায়? স্যার উচ্চতার দিক থেকে লাইনের উপরে আচ্ছা এখন থাকবে। আপনি বলেন, এই যে আমরা যখন বললাম লাইনের উপর মহিউদ্দিনের নাম লেখো, এটা কি মানে কি সীমার বাহিরে? না স্যার। তাহলে এই যে দেখেন আমি ছোটবেলা থেকে পড়ে আসছি যে অনেকে এইভাবে পড়ে আসছি যে সরাসরি উপরে থাকলে অন, একটু উপরে থাকলে ওভার, অনেক উপরে থাকলে হচ্ছে অ্যাবাভ। এটা কি অনেক উপরে আছে? না, এটা জাস্ট উচ্চতার দিক থেকে উপরে আছে। কোনো কিছু যখন কোনো কিছুর উচ্চতাগত ভাবে উপরে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কি লিখতে হবে, অ্যাবাভ লিখতে হবে। ওকে, এটার বিপরীত দিয়ে বোঝাই। যখন ধরে নেন নিচে বললাম আমি, বলেন তো আমরা নিচে দিয়ে কি সবসময় সরাসরি নিচে বোঝাই? সাকিব ভাই ম্যান আর উইমেন ড্র করা শিখছেন তাই না? আচ্ছা দেখেন ধরে নেন সাকিবদের 6 তলা একটা বাড়ি আছে, বাড়ির নিচে গিয়ে মহিউদ্দিন ভাই ফোন দিছে, মামা তুমি কনে রে? হ্যাঁ তো উম, সাকিব বলতেছে আমি তো বাড়িতে, তুই কই? খেয়াল করেন কিন্তু, হ্যাঁ সাকিব কি বলতেছে যে আমি তো বাড়িতেই আছি, মহিউদ্দিন ভাই তুমি কই? এবার মহিউদ্দিন বলতেছে সাকিব আমি তোদের বাড়ির নিচে আছি। খেয়াল করবেন কিন্তু কি বলতেছে, সাকিব আমি তোদের বিল্ডিং এর নিচে আছি। এখন আপনিই বলেন বিল্ডিং এর নিচে থাকা মানে কি? ধরে নেন এটা হচ্ছে সাকিবদের বিল্ডিং, এখন মহিউদ্দিন ভাই বিল্ডিং এর নিচে আছে, তার মানে সাকিব কি করবে, বলবে আব্বা আম্মা কই আছো, তাড়াতাড়ি আসো, কোদাল নাও, শাবল নাও, হাতুড়ি নাও। তারপরে সে বিল্ডিং এর নিচ থেকে মাটি খুঁড়ে মহিউদ্দিনের টাইনে বের করবে। আপনি বলেন এই নিচে বলতে কি সরাসরি নিচে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তার মানে অনেক সময় পাশের দিক থেকে নিচে থাকলেও, ধরে নেন এটা আমাদের মহিউদ্দিন ভাই, কথার কথা আর কি, তার মানে দেখেন তার বিল্ডিং এর নিচে মানে কি সরাসরি নিচে না পাশের দিক থেকে নিচে? এই যে দেখছেন পাশের দিক থেকে নিচে, তার মানে সরাসরি নিচে না কিন্তু। আবার আপনি যদি বলেন যে আমার বাবার নিচে 100 লোক কাজ করে, তার মানে কি বাপের সরালে নিচে 100টা মহিলা আর পুরুষ পাওয়া যাবে? তা কিন্তু না। তাহলে দেখেন নিচে বললে সবসময় নিচে বোঝায় না, ঠিক তেমনি উপরে বললে কিন্তু সবসময় গায়ের উপরে বোঝায় না। যেই উপরে বলতে গায়ের উপরে না বরং উচ্চতাগত ভাবে উপরে বোঝায়, সেক্ষেত্রে আপনি কি লিখবেন, অ্যাবাভ লিখবেন। অন, অন কি জিনিস আসেন আমরা এবার সেটা জেনে নেই। ওকে ভাই আল্লাহর ওয়াস্তে না বুঝলে বলেন কিন্তু প্লিজ, আপনারা চুপ থাকেন তো, আমি এই জন্য বারবার আপনাদেরকে নাম ধরে ধরে আমি আপনাদেরকে যুক্ত করতেছি আর কি। এটা মানে হচ্ছে গিয়ে সরাসরি স্পর্শ করে উপরে। তাহলে কোনো কিছু যদি কোনো কিছুর সরাসরি স্পর্শ করে গায়ের উপরে থাকে, তবে এক্ষেত্রে এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা, ঢেকে রাখা মুখ্য নয়। স্ক্রিনশট দিয়ে নেন একটা, আমি এটা মুছে ফেলবো, মানে আমি এটা পেজটা চেঞ্জ করে যাবো। হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা ধরে নিচ্ছি স্ক্রিনশট দেয়া ডান। এবার আসেন আমি 3-4টা বাক্য লিখবো। হ্যাঁ আপনাদের জন্য এই লেখাটা আমি রাখলাম, তবে সাইজ একটু জাস্ট ছোট করে রাখছি। লেখাটা রেখেছি। এখন আমি কয়টা বাক্য দিব, আপনারা বলবেন বা লিখবেন। হ্যাঁ লিখে দেন যে এইখানে আমরা মানে কোন প্রিপোজিশন গুলো ব্যবহার করব। শর্ত হচ্ছে এই 3টা প্রিপোজিশনের বাইরে আমরা যাব না। একটা হচ্ছে অন, একটা অ্যাবাভ বা অ্যাবোভ, আর একটা হচ্ছে ওভার। হ্যাঁ আমরা ওভার বলি, উচ্চারণ হচ্ছে ওভার। তাহলে ধরে নেন আমরা লিখলাম দ্য বুক ইজ ড্যাশ দ্য বেড, দ্য
bed sheet is dash the bed. সবগুলো শুধু on, above, over দিয়ে লিখবেন, অন্য কিছু না। She put an umbrella dash my head. হুম, the clock is dash the painting on the wall. দ্রুত দ্রুত কমেন্ট করবেন। সাকিব ভাই, আচ্ছা সাকিব ভাই কমেন্ট করেছেন, আর কেউ কমেন্ট করতে হবে কিন্তু প্লিজ। হ্যাঁ, স্যার নাম্বার হবে আপনার অন, এই দুই লিখে নাম্বারে দেন হবে আম্মাজান, ওরে আমার টুকটুকি রে, এ তো চরম ফাঁকিবাজ। লিখে দিতে হবে তো। আচ্ছা আসেন বাবারা, আমরা বেশি সময় নেব না। মারিয়া, গুড। পারুল পারভিন, আর কে লিখলো? সাকিব ভাই, পারুল পারভিন, মারিয়া, আয়শা, এই তো গুড। বাকিরা কই? তাসলিমা আপনি পিছনে গেছেন গা। আচ্ছা, এই তো আয়শা, ধন্যবাদ। আর কি যেন কমেন্ট করলো? মারিয়া, ওকে। তাহলে আসেন, দ্য বুক ইজ ড্যাশ দ্য বেড। আমরা যদি বলি যে বইটা বিছানার উপর আছে, আচ্ছা দেখেন, একটা বই বিছানার উপর আছে মানে নর্মালি বইটা বিছানাকে স্পর্শ করে আছে। একটা বই আমরা বিছানার উপর রাখছি মানে এই না যে বই দিয়ে বিছানা ঢেকে ফেলতেছি। তাহলে জাস্ট নর্মালি কোনো কিছুর উপরে আছে, এবং এক্ষেত্রে কাভার করাটা যদি মুখ্য বিষয় না হয় সেক্ষেত্রে আমরা অন লিখি। ওকে, এইবার দেখেন, আমরা যখন বেডশিটটাকে কোনো বিছানার উপরে বিছাই, বিছানার উপরে বেডশিট বিছান কেন? কাভার করার জন্য বিছান না? তাহলে কাভার করলে কি হয়? কাভার করলে ওভার হয়। দ্য বেডশিট ইজ ওভার দ্য বেড। ওকে, এরপরে আসেন, দেখেন, শি পুট অ্যান আমব্রেলা ড্যাশ মাই হেড, ড্যাশ মাই হেড, সে আমার মাথার উপরে একটা ছাতা ধরলো। খেয়াল করেন, এই যে আমরা মাথার উপরে যে ছাতা ধরি, এটা বৃষ্টি থেকে, ঝড় থেকে, আলো থেকে, রোদ থেকে মাথাটাকে কাভার করার জন্যই তো দেই নাকি? তাহলে কাভার করলে ওভার হয়, কাভার নয়, ওভার নয়, তাহলে এটা কাভার করছে, ইট উইল বি ওভার। ওকে, আচ্ছা এইবার খেয়াল করেন, দ্য ক্লক ইজ, ধরে নেন একটা দেয়ালের মধ্যে আমরা একটা পেইন্টিং রেখেছি। পেইন্টিং মানে ছবি, এটা আপনার বাবার ছবি, মামার ছবি হতে পারে, নিজের ছবি হতে পারে। এখন ধরে নেন এটা একটা ছবি, কথার কথা, এটা একটা কি? এটা একটা পেইন্টিং, এটা একটা পেইন্টিং। আর এর উপরে একটা ওয়াচ থাকতে পারে, ঘড়ি। এখন আপনিই বলেন, আমরা যখন পেইন্টিং এর উপরে ঘড়ি রাখি, দেয়াল তো একটাই, তখন আমরা কি এটা সরাসরি গায়ের উপর রাখি নাকি উচ্চতার দিক থেকে উপরে রাখি? তাহলে উচ্চতাগত ভাবে একটা একটার উপরে থাকে, তাহলে উচ্চতাগত ভাবে উপরে থাকলে কি হয়? অ্যাবাভ হয়। এবার বলেন কার চারটাই হয়েছে? আল্লাহ। কারো তো চারটা হলো না। হ্যাঁ, সাকিব ভাই বলতেছেন দুইটা হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এগুলো পারবেন। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। অন অ্যাভাব ওভার। ওকে, হয়ে গেছে, ডান। এটা হয়ে গেছে। এইবার দেখেন বাই আর উইথ, এটা খুব সহজ জিনিস। এটা মারাত্মক সহজ। দেখেন, সহজ কথা মনে রাখবেন। আমরা মাথায় রাখবো ব্যক্তির দ্বারা বোঝালে হবে বাই, আর যদি বস্তু বা ইনস্ট্রুমেন্ট, বস্তু বা অন্য কিছুর দ্বারা, সেক্ষেত্রে আমরা লিখবো উইথ। ওকে, আপনাদের বোঝার জন্য, আপনাদের করার জন্য আমি একটা বাক্য লিখা দেই, আপনারা এটা নিজেরা সলভ করবেন। ধরেন আমি লিখলাম the snake was killed dash Rana dash a stick. স্যার লেখাগুলো আরেকটু মোটা করলে ভালো হতো। আচ্ছা, লেখাগুলো আর একটু মোটা করা লাগবে আমার মতো করে, না? এটা হচ্ছে স্যার বাই রানা উইথ এ স্ট্রিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর থেকে সব মোটা করে দিব না বাবা, এটা আর মুসলাম না। হ্যাঁ, এরপর থেকে মোটা হবে। দেখেন, তাহলে আমরা কি লিখলাম? দ্য স্নেক ওয়াজ কিলড, এরপরে রানা আছে, রানা তো ব্যক্তি, তাহলে কি হবে? বাই। দ্য স্নেক ওয়াজ কিলড বাই রানা ড্যাশ আই স্টিক, স্টিক একটা লাঠি, তাহলে কি লিখবেন আপনি? এখানে উইথ লিখবেন। ওকে, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর না হলে আমি এটা মুছে ফেলবো। সাকিব ভাই মিনিং না করে তখন উত্তর লিখছিলেন, তাই না? মিনিং পড়তে হবে ভাই, বুঝে শুনে উত্তর দিতে হবে। বুঝে শুনে উত্তর না দিলে অন্তত অন্য কোনো জায়গায় যদি ভালো কিছু করতেও পারেন, প্রিপোজিশনে এসে বাস খাইতে হবে। এখন আমরা জানি আপনারা হয়তো পান্ডা দেখছেন, পান্ডা, পান্ডা চিনেন? খুব কিউট কিন্তু দেখতে। হ্যাঁ, এখন বাস খায় হচ্ছে পান্ডা, একটা প্রাপ্তবয়স্ক পান্ডা দিনে দিনে হচ্ছে গিয়ে আপনার কত 38 কেজি বাস খায়। আর আমাদের যাদের চাকরি বাকরি হয় না, তারা যে কত কেজি বাস খায় আল্লাহ জানে, তাই না? তাহলে মাথায় রাখেন, আপনি তো পান্ডা না, আপনি বাস খাবেন কেন? বুঝে শুনে উত্তর দিবেন। আচ্ছা, এবার আমরা আসি বিটুইন আর অ্যামাং। বিটুইন কোথায় বসে? সাধারণভাবে আমরা পড়ে আসছি, যখন দুইয়ের মধ্যে বোঝায় তখন আমরা লিখি বিটুইন, আর যখন দুইয়ের অধিকের মধ্যে বোঝায় তখন কি লেখেন? অ্যামং, তাই তো? তাহলে মাথায় রাখেন, দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন লিখবো, দুইয়ের অধিক হলে অ্যামং লিখবো। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সংখ্যার উল্লেখ না থেকে, সংখ্যা উল্লেখ না করে প্লুরাল থাকলে সেক্ষেত্রে লিখবেন অ্যামং। ওকে, আচ্ছা আসেন, তা আপনাকে বা আমাকে যখন বলা হচ্ছে ডিভাইড দ্য বানানাস, আমগুলোকে ডিভাইড করে দাও, ভাগ করে দাও, ড্যাশ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে, তো দুইয়ের মধ্যে হলে কি হবে? বিটুইন হবে। কিন্তু আপনাকে সেম সেন্টেন্সটা যখন বলা হচ্ছে যে ডিভাইড দ্য বানানাস ড্যাশ দ্য বয়েজ, দেখেন এই বয়েজ কিন্তু দুইজন হলেও হতে পারে, এই বয়েজ 200 জনও হতে পারে। আমরা কিন্তু এখানে ফিক্সড করে বলতে পারবো না এখানে কতজন বয় আছে। রেহানুমা আফরোজ, স্যার আপনাকে চিনি না, প্রথম ক্লাস আপনার সাথে। জি বাবা, আমার চিনবেন না আপনি? আমি তো চিনি না, আমি তো গুড়, তাই আমার অনেকেই চিনি না। গুড় বলে অনেকে আর কি। আচ্ছা, মজা করছি রেহানুমা আফরোজ। তো খেয়াল করেন, এই যখন আপনাকে বলা হচ্ছে ডিভাইড দ্য বানানাস ড্যাশ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে আমটাকে ভাগ করে দাও, এখানে কতজন ছেলে আমরা জানি না, তার মানে এখানে সংখ্যা উল্লেখ নাই। সংখ্যার উল্লেখ না থাকা যদি প্লুরাল থাকে, আপনি এই বিষয়ে একদম ড্যাম শিওর হয়ে যাবেন